প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ সামুদ্রিক এলাকায়, অর্থাৎ যে এলাকায় চরগুলো আছে সেসব এলাকায় কী পদ্ধতিতে ভেড়া পালন করা হয়, এগুলো ভেড়া কেমন হয়ে থাকে, কি কি পুষ্টিতে ভুগে, এরা কতটা সুবিধা কতটা অসুবিধা আছে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আমরা তো অনেকগুলো বিষয় জেনেছি, আর আজকে চেষ্টা করব বিষয়টি জানা, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এই এলাকার মানুষগুলো কীভাবে ভেড়া পালন করে এবং কীভাবে তাদেরকে খাদ্য খাওয়ানো হয়। সো আজকে আমরা সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করব। ভিডিওর সাথে আপনারা থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে উপকূলীয় চরে সম্পূর্ণ ছেড়ে ভেড়া পালন পদ্ধতি কেমন হয়ে থাকে এবং এই পদ্ধতিতে কীভাবে ভেড়া পালন করা হয়, কয়টি ভেড়া পালন করা যায়, তার সাথে এদেরকে কী কী খাদ্য দেওয়া হয়। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে এই উপকূলীয় চর অঞ্চলে ভেড়া পালন পদ্ধতি নিয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা থাকতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই পদ্ধতিতে ছোট খামারে 10 থেকে 50টি ভেড়া এবং বড় খামারে 200 থেকে 300টি ভেড়া পালন করা যায়। অর্থাৎ এই যে উপকূলীয় চর অঞ্চলে এই পদ্ধতিতে ছোট খামার বলতে ছোটখাটো 10 থেকে 50টি এবং বড় খামারে আপনার 200 থেকে 300টি ভেড়া পালন করা সম্ভব বা করা হয়। চরাঞ্চলে গজানো দুর্বা ঘাস, লতা পাতা ও স্থানীয়ভাবে উৎপাদিত ঘাস ভেড়ার মূলত পুষ্টির উৎস। অর্থাৎ আপনারা দেখছেন যে চর অঞ্চলে অর্থাৎ বালু অঞ্চলে সুন্দর সুন্দর ঘাস জন্মায়, দুর্বা ঘাস বলা হয়। তাছাড়া লতা পাতা এবং স্থানীয়দের উৎপাদিত ঘাস বলতে যে ঘাসটা আমরা চাষাবাস করি সেই ঘাসটার কথা বলা হয়েছে। তবে এসব এলাকায় লবণ ও চিংড়ি চাষ বৃদ্ধি পাওয়ায় ভেড়া পালন এই এলাকায় ধীরে ধীরে লোপ পাচ্ছে। অর্থাৎ এই এলাকার লোকগুলো বেশি ঝুঁকছে আপনার লবণ ও চিংড়ি চাষে। তারা বুঝতেছে যে এটা করলে আমার ভালো হবে, সেজন্য তারা এটা করতে যাচ্ছে না, অর্থাৎ ধীরে ধীরে লোপ পাচ্ছে। মহিষ ও গরুর সাথে সাধারণত এখানকার ভেড়া চড়ে বেড়ায়। এক বা দুইজন রাখাল তাদের তত্ত্বাবধানে থাকেন। এদেরকে এক পর্যায়ে বলা যায় যে মিশ্র খামারের মতো। মনে করেন যে আপনার গরু আছে, মহিষ আছে এবং ভেড়ার সাথে আছে, তাহলে বলা হয় যে মিশ্র খামার। সেই মিশ্র খামারে এভাবে চাষ করানো পালন করানো হয় এবং একজন বা দুইজন রাখাল এদেরকে দেখাশোনার দায়িত্বে থাকেন। তাদেরকে অর্থাৎ ভেড়াগুলোকে জোয়ারের সময় ও রাতে উঁচু জায়গায় নিয়ে অবস্থান করা হয়, কারণ জোয়ার আসলে তো মনে করেন যে পুরো এলাকাটা ডুবে যায়, আবার ভাটা নামলে পানি নামে যায়। আর এই পদ্ধতিতে সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ হুট করে পানি আসলে আপনাকে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। সো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে করে ঠিক মতো আপনি নজরদারি করতে পারেন। এদেরকে পৃথকভাবে কোনো ঘাস বা দানাদার খাদ্য দেওয়া হয় না। অর্থাৎ তারা যেটা খাবে মাঠে চরে বেরিয়ে, ওটা তাদের মূল খাদ্য। অর্থাৎ পরবর্তী তাদের কোনো দানাদার খাদ্য দেওয়া হয় না। চরের কর্দমাক্ত অর্থাৎ কাদো মাখা ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে, আর ফলে এরা প্রায় অপুষ্টিতে ভোগে। কারণ কাদা হওয়ার পর যে ঘাসটা হয়, মনে করেন যে জোয়ার আসলো, কাদা দিয়ে সেই ঘাসটা ঢাকে দিল, আবার চলে গেল, সেই ঘাসটা তারা খায়। আর আমাদের দিকে সাধারণত নদী আছে, যেহেতু যখন বান উঠে কাদা দিয়ে ঘাসটা ঢেকে যায়, যখন পরবর্তী বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর যে কাদাগুলো নেমে যায়, তারপর আমরা নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য, তাহলে সে ঘাসগুলো সুন্দর হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভুল হলে ক্ষমা চেয়ে দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।